Hi, I am Dr. Mridul Bera. I am a consultant physician in Howrah. Actually, I am a consultant physician in Howrah Narayana multi-speciality hospital as well as Narayana super speciality hospital. আমি আজকে আপনাদের ব্রঙ্কিয়াল অ্যাসমা নিয়ে কিছু বলতে চাই। প্রবলেম হচ্ছে যে ব্রঙ্কিয়াল অ্যাসমা মানুষ মনে করে যে সব শ্বাসকষ্টই বোধহয় ব্রঙ্কিয়াল অ্যাসমা, কিন্তু প্রথম থেকেই আমি আপনাদের ভুল শুধরে দিতে চাই। সব শ্বাসকষ্টজনিত সমস্যা কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাসমা নয়। যদি দেখা যায় মানুষের এটা শর্ট টার্ম সমস্যা, মানে হঠাৎ করেই মানুষের শ্বাসকষ্ট হলো, সেটার মোস্ট কমন কজ কিন্তু তার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, অথবা যদি বয়সজনিত সমস্যা হয়, যদি এল্ডারলি পেশেন্ট হয়, দ্যাট মে বি এ সাইন অফ হার্ট ফেলিওর। আর যদি আমরা এটাকে স্ট্যাম্প করতে পারি যে মানুষের শ্বাসকষ্টজনিত সমস্যাটা কোনো অ্যাকুট সমস্যা নয়, ধরুন ইনফেকশান নয় অথবা হার্ট ফেলিওর নয়, এটা কোনো লাংস ডিজিজই, তাহলেও কিন্তু আমাদের এখানে বোঝার দরকার যে ব্রঙ্কিয়াল অ্যাসমা আর সিওপিডি আর একটা যে শ্বাসজনিত সমস্যা লাংসের, যেটাকে বলে ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, সেটা কিন্তু দুটো ডিফারেন্ট থিং। তো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু, সেটা আমাদের জানা দরকার। ব্রঙ্কিয়াল অ্যাসমা যেটা হয় সেটা ইউজুয়ালি আমরা বলি তার মূল কারণ হচ্ছে অ্যালার্জি, আর সিওপিডি যেটাকে বলা হয় ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটার মূল বা মুদ্রা কারণ অনেকাংশেই হচ্ছে স্মোকিং। তো যেহেতু আমি বক্তব্যটা আমার ব্রঙ্কিয়াল অ্যাসমাটা নিয়ে বলতে চাই, তো সুতরাং ব্রঙ্কিয়াল অ্যাসমা নিয়েই আই উইল কনসেন্ট্রেট। তো আমি প্রথমেই বলেছি যে ব্রঙ্কিয়াল অ্যাসমা একটা অ্যালার্জিক ডিজিজ। ধরুন সাপোজ অনেক পেশেন্টই আমাদের বলে যে ডাক্তারবাবু আমার ছোটোবেলা থেকেই ডাস্ট অ্যালার্জি আছে। আবার অনেক পেশেন্ট বলে ডাক্তারবাবু আমার কিছু খেলেই শরীরে অ্যালার্জি হয়। অ্যান্ড দ্যাট গ্রুপ অফ পেশেন্ট যারা আপনাকে অ্যালার্জির কথা বলছে, সেই সমস্ত পেশেন্টের কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাসমা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। কারণ ব্রঙ্কিয়াল অ্যাসমাতে কি হয়, ব্রঙ্কিয়াল অ্যাসমাতে মানুষের একটা শ্বাসকষ্ট হয়, তার সঙ্গে অনেক পেশেন্টই কমপ্লেন করে যে একটা হুইজিং হয়, চেস্ট থেকে আওয়াজ হয়, এবং তাদের যখন আমরা হিস্ট্রি নিই তারা কিন্তু এই অ্যালার্জির কথাটা বলে। তখন কেউ বলে আমার হাঁচি হয়, কেউ বলে আমার খাবার খেলে গা চুলকোয়। তো তার মানে যখনই আমরা এই হিস্ট্রির সঙ্গে এই সিমটমগুলো বুঝতে পারি, তখন আমরা তাদের বুঝতে পারি যে তাদের হয়তো ব্রঙ্কিয়াল অ্যাসমা হয়েছে। এখন আমাকে ব্রঙ্কিয়াল অ্যাসমা বুঝতে গেলে তার সঙ্গে আরও কিছু কিছু টেস্ট করতে হয়। সেই টেস্টগুলো কী কী, যেমন অনেক ডাক্তারবাবু বলে যে একটা পিএফটি টেস্ট, লাং ফাংশন টেস্ট, এটা এক ধরনের টেস্ট যেটা করলে আমরা বুঝতে পারি যে পেশেন্টের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে কি নেই। কিন্তু অনেক ক্ষেত্রে আমি বলেছি না যে ব্রঙ্কিয়াল অ্যাসমা সিওপিডি দুটো একটু ডিফারেন্ট। অনেক ক্ষেত্রে পিএফটি কিন্তু যখন পেশেন্টের সিমটম হচ্ছে না, যেমন ব্রঙ্কিয়াল অ্যাসমা পেশেন্টের কিন্তু সবসময় সিমটম হয় না, এপিসোডিক, সিজনাল, কোন বর্ষাকালে বেশি হয়, ধোঁয়া ধুলোতে বেশি হয়, তখন আমরা যদি করি দেখা যায় যে পিএফটি কিন্তু এই লাং ফাংশন টেস্টটা অ্যাবনর্মাল হতে পারে। অন্য সময় করলে কিন্তু লাং ফাংশন নর্মাল থাকতে পারে। তার মানে এদের ক্ষেত্রে আরও একটা টেস্ট হয় যেটাকে বলে পিক এক্সপিরেটরি ফ্লোর। তো এই পিক এক্সপ্লোরেটরি মানে পিক ফ্লোমিটার পাওয়া যায়, সেটা আমরা যদি পেশেন্টকে বাড়িতে দিয়ে দিই এবং তাদের ওই পিক ফ্লোটা টেস্ট করতে বলি, তাদের কিন্তু যখন এই সিমটমটা হবে তখন পিক ফ্লো কম দেখাবে, অন্য সময় হয়তো সিমটম একটু বেটার দেখাবে। এবং এই যে ডায়াগনোসিস হলো, ডায়াগনোসিস হওয়ার পেশেন্টেরও উচিত যে ডাক্তারবাবুর কথা মতো চলা। কি সেই কথা, কিছু লাইফস্টাইল মডিফিকেশান এখানেও দরকার। যেমন যেহেতু আমরা বলি যেটি একটা অ্যালার্জি জনিত সমস্যা, তার মানে কোন সাবজেক্টে আমার অ্যালার্জি আছে সেই অ্যালার্জিটাকে বা অ্যালার্জি থেকে আমার দূরে থাকা। ধরুন আমার ডাস্ট অ্যালার্জি আছে, তাহলে ডাস্টটাকে অ্যাভয়েড করা, ইউজ মাস্ক। যদি আমার স্মোকিংও অ্যালার্জি থাকে বা স্মোকিং রিলেটেড হয়, তাহলে আমি স্মোকিং একদম করব না। এছাড়া কিছু ট্রিগারিং ফ্যাক্টর থাকে, এই ডাস্ট ছাড়াও অনেক সময় দেখা যায় খুব কোল্ড বা প্রচণ্ড গরম, বা কোনো হচ্ছে যে কিছু জিনিস যেমন যেখানে প্রচণ্ড পলিউশন থাকে, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর। সেই ট্রিগার থেকে আমাকে দূরে থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাকে মনে রাখতে হবে যে ডাক্তারবাবু যে মেডিসিনগুলো দেবে তার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল মেডিসিন হচ্ছে ইনহেলার। ইনহেলারটাকে কিন্তু আপনাকে ঠিকঠাক প্রপারলি নিতে হবে। ডাক্তারবাবু যেমন বলবেন ঠিক সেইভাবেই ইনহেলারটা নেবেন। ইনহেলার
নিতে গেলে যে টেকনিকটা ডাক্তারবাবু দেখিয়ে দেবেন সেই টেকনিক অনুযায়ী আপনাকে নিতে হবে। টেকনিকটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং আপনার ডাক্তারবাবুকে বলবেন যে আমাকে ইনহেলার টেকনিকটা আমাকে দেখিয়ে দিতে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় মানুষ ইনহেলার ঠিকমতো নেয় না, বা ডাক্তারবাবু দেখিয়ে দেননি, ডাক্তারবাবু কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে হয়তো ডাক্তারবাবু দেখিয়ে দিতে পারেননি। আপনি ডাক্তারবাবুকে বলুন ডাক্তারবাবু আমাকে দেখিয়ে দিন, বা ডাক্তারবাবু যদি ভুলে যান তাহলে পরের ভিজিটে আপনি বলুন ডাক্তারবাবু আমি এইভাবে নিচ্ছি, আমার টেকনিকটা ঠিক হচ্ছে কিনা দেখুন। এই যে দুটো জিনিস, আমি ট্রিগার ফ্যাক্টর থেকে দূরে থাকলাম, তার সঙ্গে ডাক্তারবাবুর অ্যাডভাইস অনুযায়ী ইনহেলার নিলাম, তাহলে কিন্তু আমি ব্রঙ্কিয়াল অ্যাজমা, আমি যেটাকে বলি দিস ইজ অ্যান কন্ট্রোলেবল ডিজিজ, দিস ইজ নট অলসো এ কিউরেবল ডিজিজ, তাহলে কিন্তু এই ব্রঙ্কিয়াল অ্যাজমা থেকে আমরা অনেক দূরে থাকতে পারি।